নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী মোহনলাল গঙ্গোপাধ্যায়ের লেখা বাবুইয়ের অ্যাডভেঞ্চার, আজকের দ্বিতীয় পর্ব। বারবার আমার অ্যাডভেঞ্চারগুলো এমনিভাবে মাটি হয়ে যাচ্ছে দেখে আমি মনে মনে ঠিক করলুম, না, এরকম আর নয়। এখন কিছুদিন চুপচাপ বসে থাকা যাক, কিছু না করে শুধু অপেক্ষা করা যাক সুযোগের। তারপর ভালো একটা ফাঁক পেলে এমন পালান পালাবো যে তখন আমায় খুঁজে বার করে কার সাধ্য। এই ভেবে আমি শান্তশিষ্ট ছেলেটির মতো দিন কাটাতে লাগলুম। বাড়িতে দুষ্টু ছেলে বলে আমার খুব খ্যাতি ছিল। সেই আমি অমনধারা চুপচাপ হয়ে যেতে সকলে বেশ একটু নিশ্চিন্ত হলেন। মাসিমা তো খুশি হয়ে আমায় একটা ম্যাজিক লণ্ঠনই কিনে দিলেন। সেই ম্যাজিক লণ্ঠন দিয়ে আমি খুব ছবি দেখতে লাগলুম। সবাই নিশ্চিন্ত হলেন, একমাত্র বাবা ছাড়া। বাবা কেমন করে যেন আমার দিকে তাকাতেন। তার কপালের বলিরেখাগুলো গভীর হয়ে উঠত। বেশ বুঝতুম আমার ওই রকম হঠাৎ ভালো মানুষ হয়ে যাওয়া বাবা মোটেই পছন্দ করছেন না। আমাকে নিয়ে তার ভাবনা বরং বেড়েই যাচ্ছে। মাকে কী সব বলতেন ফিসফিস করে। বুঝতুম আমার বিষয়ে কথা হচ্ছে, কিন্তু শুনতে পেতুম না। বাবা যে আমার মনের ভাব খানিকটা আঁচ করতে পেরেছিলেন তার প্রমাণ একদিন সন্ধ্যাবেলা পেলুম। পরবার ঘরের আলোটি জেলে সবেমাত্র বই খুলে বসেছি, এমন সময় বাবা ডেকে পাঠালেন। আমি যেতেই বাবা পকেট থেকে চামড়ার নোটকেসটা বার করে তার থেকে গুনে গুনে কয়েকটা নোট বার করতে লাগলেন। তারপর সেগুলোকে টেবিলের উপর রেখে বললেন, এই নাও, আর কি কি জিনিস তোমার দরকার বলো, আনিয়ে দিচ্ছি। আমি অত্যন্ত অবাক হয়ে গেলুম। ভাবলুম, বাবা কি আমায় ত্যায্যপুত্র করবার বন্দোবস্ত করেছেন নাকি? কিছুই বুঝতে না পেরে বললুম, কিসের দরকার, কি হয়েছে? বাবা গম্ভীরভাবে বললেন, তুমি অ্যাডভেঞ্চারে যাচ্ছ, তোমার কি কি দরকার তুমিই ভালো জানবে, সে আমরা কি করে বলবো? আমি বললুম, কে বললে যে আমি অ্যাডভেঞ্চারে যাচ্ছি? বাবা বললেন, সে কথা থাক, তুমি যেতে চাও কি না? আমি বললুম, তা চাই। বাবা বললেন, বেশ, এবারে তাহলে বাড়িতে না বলে পালিয়ে যাবার দরকার নেই, আমরাই তোমার অ্যাডভেঞ্চারের ব্যবস্থা করে দিচ্ছি। আমি খানিকটা অবাক হয়ে আমার পড়বার ঘরে চলে গেলুম। প্রস্তাবটা আমার মন্দ লাগলো না। অ্যাডভেঞ্চারে যেতে গেলে যে লুকোচুরি করতে হবে তারই বা দরকার কি? সত্যিকার অ্যাডভেঞ্চার তো বীরত্বের ব্যাপার, এর মধ্যে লুকোবার কি আছে? সত্যি কথা বলতে কি, আমাকে যে একলা যেতে হবে তারই বা কি মানে? বাবাও তো আমার সঙ্গে যেতে পারেন। তাহলে শুধু একা আমার কেন, সমস্ত সরকার পরিবারের নাম উজ্জ্বল হবে। কিন্তু না, বাবাকে যতদূর জানি তিনি আমার সঙ্গে অ্যাডভেঞ্চারে বেরোবেন না। ওটাকে উনি যে ঠিক দুষ্টুমি বলে ভাবেন তা নয়, তবে পাগলামি বলে ভাবেন। পাগলামি আমার সাজতে পারে, বাবার কি সাজবে? অতএব আমাকে একাই যেতে হবে। তবে আর দেরি নয়, কালই। দেরি করলে বাবা ভাববেন আমি গড়িমসি করছি, তার মত বদলে যেতে পারে। এখন কোথায় যাওয়া যায়? কালকেই কোথায় বেরিয়ে পড়তে পারি? জলে স্থলে নানা রকম অ্যাডভেঞ্চারের গল্প আমি পড়েছিলাম, কিন্তু আমার সকলের চেয়ে ভালো লেগেছিল আফ্রিকার জঙ্গলে এক বেলজিয়ান শিকারীর অ্যাডভেঞ্চার। আমাদের দেশেও সুন্দরবনের জঙ্গল আছে, সেইখানে যাবার জন্যে আমার মন লাফিয়ে উঠল। বন্দুক আমার নেই, বন্দুক ছুঁড়তে জানিও না। তাহলেও জঙ্গলের দেশে গিয়ে কোনো না কোনো রকম অ্যাডভেঞ্চার যে হয়েই যাবে এ আমার দৃঢ় বিশ্বাস। হয়তো কোনো বন্দুকধারী সঙ্গী পেয়ে যাব। তিনি যদি আমায় সঙ্গে করে বনের মধ্যে নিয়ে যান, তাহলে কি আর সেই বেলজিয়ান শিকারির চেয়ে কম অ্যাডভেঞ্চার হবে? গুপ্ত প্রেস পঞ্জিকা খুলে বসলুম। পাতা উল্টে দেখলুম কালই সুন্দরবনে যাবার একটা স্টিমার পাওয়া যাচ্ছে। উৎসাহের চোটে সেদিন রাত্রে আর আমার ঘুম হলো না। বাবা জানতে চেয়েছিলেন অ্যাডভেঞ্চারে যেতে গেলে কি কি লাগবে। আমি বললুম, আমার কিছুই লাগবে না। বন্দুক যদি চালাতে জানতুম তাহলে কথা ছিল, হয়তো বন্দুক একটা নিতুম।
তা যখন জানি না, তখন এক বস্ত্রে বেরিয়ে পড়াই ভালো। তাই বেরিয়ে পড়লুম। সুন্দরবনের শেষ সীমানার একটি টিকিট সম্বল, এই নিয়ে আমার যাত্রা শুরু। অনেককাল আগে স্টিমারে করে একবার বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিল। সেবার মনে হয়েছিল না জানি কত বড় একটা জলযাত্রাই করল, কিন্তু এবারে সেবারকার জলযাত্রাকে ছেলে খেলার মতো লাগতে লাগলো। নদী তীরের কারখানার চিমনি একে একে মিলিয়ে গেল। রইল শুধু দূরে দূরে গাছে ঢাকা গ্রামের রেখা, মন্দিরের চূড়ো, স্নানের ঘাট। যত এগোতে লাগলুম দুদিকের তীর ততই দূরে সরে যেতে লাগল। সামনের দিকে তাকিয়ে দেখলুম মনে হলো অপার সমুদ্র। সেই সময় আমাদের স্টিমার ডায়মন্ড হারবারের ঘাটে এসে থামল। তখন ঠিক বিকেল হচ্ছে। খালাসিরা বললে আজকের মতো জাহাজ এইখানেই থাকবে। শুনে কয়েকজন যাত্রী খাপ্পা হয়ে উঠে বললেন, কেন, এখানে তো থাকার কথা নয়, স্টিমার এগোবে না কেন? একজন খালাসি বললে, কল খারাপ হলে কি করা যাবে, সারা রাত লাগবে কল সারাতে, কালকের আগে জাহাজ নড়বে না। একজন যাত্রীর বোধ হয় যাবার খুব তাড়া ছিল। তার কীরকম সন্দেহ হলো খালাসিদের মুখ দেখে। তিনি বললেন, বারে, আমরা কি টিকিটের পয়সা দিইনি? যেখানে খুশি বাদলেই হলো। দেখতে চাই আমরা কি কল খারাপ হয়েছে। একজন মাল্লা এগিয়ে এসে খাটো গলায় বললে, আরে মশাই, কেন ঝামেলা করছেন? এই ডায়মন্ড হারবারে কাপ্তেন সাহেবের শ্বশুর বাড়ি, সেইখানে আজকের রাত্রিটা তিনি কাটাবেন। হাজার চেঁচামেচি করলেও জাহাজ আজ নড়ছে না। কলের ঘরে যান, গিয়ে দেখবেন হাতুড়ি ঠোকা চলেছে। আপনারা কি বুঝবেন তার? ভদ্রলোকেরা রাগত ভাব দেখিয়ে চুপ করে গেলেন। একটু পরে ইস্ত্রি করা কাপড় পরে কাপ্তেন সাহেব গটমট করে নেমে গেলেন জাহাজ থেকে। 5-7 জন খালাসি দল বেঁধে গল্প করতে করতে নেমে গেল। 2-1 যাত্রীও নামলেন দেখলুম। তখন আমিও আস্তে আস্তে স্টিমার থেকে নেমে তীরে গিয়ে উঠলুম। গঙ্গার গা দিয়ে একটি লাল রঙের সরু রাস্তা। জল থেকে মাটিতে নেমে এই প্রথম বুঝলুম গঙ্গাটা এ জায়গায় কি প্রকাণ্ড চওড়া। আসল সমুদ্র যদিও এখান থেকে আরও 30 মাইল দূরে, কিন্তু যেদিকটায় গঙ্গা গিয়ে সমুদ্রে মিশেছে সেদিকে আকাশ আর জল একেবারে একাকার। চাপরাশি মতো চেহারার একজন লোক আসছিল, বোধ হয় সরকারি কাছারি থেকে। তাকে জিজ্ঞেস করলুম, এই লাল রাস্তাটা কত দূর গেছে? সে বললে, নদীর ধার দিয়ে দিয়ে বরাবর চলে গিয়েছে, বহুত দূর। আমি বললুম, আচ্ছা, এখানকার যে কেল্লা, সেদিকে যাবার কোন পথ? লোকটা বললে, এই রাস্তা ধরে সিধে গিয়ে বাঁ দিকে মাঠের পথে কেল্লা। আমি লাল মাটির রাস্তা দিয়ে এগোতে লাগলুম। ডায়মন্ড হারবারের এই কেল্লার কথা আমি পড়েছিলুম আজব তত্ত্বে। সেই কেল্লার পথে এমন অযাচিতভাবে যে কোনোদিন এসে পড়ব তা তখন ভাবিনি। যাতে ফস করে বাইরের কোনো জাহাজ বাংলাদেশের মধ্যে ঢুকে পড়তে না পারে, ইংরেজরা তাই সমুদ্রের মুখে এই কেল্লা গড়েছিল। কিন্তু বিশ্বযুদ্ধের সময় এমডেন নামে জার্মানদের এক জাহাজের কাপ্তেন সমুদ্রে ঘুরে বেড়াবার পথে বঙ্গোপসাগর দিয়ে গঙ্গার মোহনায় ঢুকে পড়েছিলেন। তিনি যখন তার জাহাজ নিয়ে সাগর দ্বীপকে আক্রমণ করে দ্বীপে নেমে লুটপাট শুরু করেন, তখন ডায়মন্ড হারবারের কেল্লা থেকে দূরবীন দিয়ে সবই দেখা গেল। গোলাও ছোড়া হলো, কিন্তু কেল্লার সামনের কামানের গোলা অতদূর অবধি পৌঁছল না, শুধু দেখাই সার হলো। তখন বোঝা গেল যে এখানে কেল্লা রেখে কোনো ফল নেই। সেই থেকে ডায়মন্ড হারবারের কেল্লা উঠিয়ে সাগরদ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। এখানকার কেল্লার এখন ভগ্ন দশা। আজব তত্ত্ব পড়বার পর এই পরিত্যক্ত কেল্লাটা কেমন তাই দেখবার ইচ্ছে আমার অনেক দিন থেকেই ছিল। রাস্তা দিয়ে খানিকটা হেঁটে বাঁ দিকের মাঠে দেখলুম একটা সুরি রাস্তা। মনে হলো এটাই হয়তো কেল্লায় পৌঁছবার পথ। কাছে কোথাও একজন লোক দেখতে পেলুম না, যাকে ডেকে জিজ্ঞেস করতে পারি। যাই হোক, কিছু দূর এগিয়েই একটা খালের মতো পেলুম। কেল্লার চারিদিকে খাল কাটা থাকে জানি, তাই মনে হলো যেন কেল্লার কাছে এসে পড়েছি। খালে জল নেই, কিন্তু বড় বড় ঘাস, আর সেই ঘাসের মধ্যে দিয়ে কালো রঙের একটি কি দুটি ক্ষীণ জলধারা ধীরে ধীরে বইছে। চারিধার ঝোপে ঝাপে গাছপালায় এমন ঢাকা যে বাইরে থেকে কিছুই বোঝবার জো নেই যে কোনখানে অত বড় দুর্গটা লুকিয়ে আছে। একটা পুরানো রেলিং ভাঙা কাঠের ব্রিজ চোখে পড়ল।
তারই ওপর দিয়ে খাল পার হলুম এবং খানিকটা এগিয়েই বড় বড় খাগড়া বনের মধ্যে একটা মরচে ধরার লোহার ফটক দেখতে পেলুম। ফটকটা অল্প একটু ফাঁক করে ভিতরে ঢুকে পড়লুম। বহুদিন আগে এখানে যে একটা ইটের রাস্তা ছিল একটু লক্ষ্য করলেই বোঝা যায়। এখন খোঁচা খোঁচা পাকা ঘাসে সমস্ত রাস্তা ঢেকে গেছে, কেবল তার মাঝখান দিয়ে আঁকাবাঁকা একটা সুড়ি পথ। বোঝা যায় যে এখনও এখান দিয়ে মানুষের আনাগোনা আছে। এই রাস্তা ধরে আমি চলতে লাগলুম। ঘাসের বনের মধ্যে প্রায় বড় বড় লোহার গোলা চোখে পড়ছিল। একটাকে তোলবার চেষ্টা করলুম, কিন্তু এত ভারী যে নাড়াতে পারলুম না। কামানের গোলা দেখে মনে হলো এতক্ষণে সত্যিকারের দুর্গের আয়তায় প্রবেশ করেছি। খানিকটা গিয়ে কতকগুলো নিচু নিচু স্যাঁতস্যাঁতে মাটির ঘর চোখে পড়ল। বোধ হলো বারুদের ঘর। এক জায়গায় পাশাপাশি দুটো কবর দেখতে পেলুম, দুজন সৈন্যের কবর। পাথরের ফলকে তাদের মৃত্যুর ইতিহাস লেখা আছে। পরে দেখলুম তারা দুই ভাই। রাত্রের অন্ধকারে তাদের চিনতে না পেরে নিজেদের লোকই গুলি করে ফেলেছিল। লেখাটা পড়ছি, এমন সময় কোথা থেকে হঠাৎ এক ঝলক আলো এসে পাথরের ওপর ঠিকরে পড়ে মিলিয়ে গেল। চারিদিকে চেয়ে কিছুই দেখতে পেলুম না। জঙ্গলের আড়ালে গাছের মাথার ওপর দিয়ে উকি দিচ্ছিল একটা বুরুজ। তার চূড়োর কাছে কাচের সারসি দেওয়া একটা ঘর। মনে হলো হয়তো সেই সারসির গায়ে পরন্ত সূর্যের আলো লেগে অমন হতে পারে। বুরুজটা দেখে আমার একটু কৌতূহল হলো। ভাবলুম ওটার উপর চড়ে একবার চারিদিক দেখতে পারলে মন্দ হয় না, কিন্তু বুরুজের কাছে যাবার কোনো রাস্তা খুঁজে পেলুম না। চারিদিকই দুর্ভেদ্য জঙ্গলে ঢাকা। তা হোক, অ্যাডভেঞ্চার করতে গেলে অমন ঝোপ জঙ্গল দেখে পিছলে চলবে না। আমি ঠিক করলুম ঝোপ ডিঙিয়ে কাটা মারিয়ে যেমন করে পারি যাবই। এমন সময় দেখি বুরুজের মাথায় দপ করে একটা আলো জ্বলে উঠল। কি আশ্চর্য, ওখানে কোনো মানুষ আছে নাকি? দেখলুম আলোটা একবার জ্বলছে একবার নিভছে। এরই আলো ঝিলিক মেরে যাচ্ছে কবরের ওপর। আলো দেখে বুরুজের ওপর চড়ার উৎসাহ আমার আরও বেড়ে উঠল। দেখতে হবে আলোর উৎসটা কি, কেনই বা থেকে থেকে আলো ফেলা হচ্ছে। কিন্তু জঙ্গল ভেদ করে যাওয়া দেখলুম একেবারে অসম্ভব। একটা কাস্তে থাকলেও না হয় চেষ্টা করা যেত, শুধু হাতে বৃথাই শ্রম। ভাবলুম একটু পিছিয়ে গিয়ে গোল চক্কর মেরে জঙ্গলের দেয়ালে না হয় ফাঁক খুঁজি। এক চুল জায়গা পেলেও তাই দিয়ে ঢুকে পড়ব। একটু পিছতেই একটা সুরি রাস্তা পেলুম। ধরলুম সেই রাস্তা। দুপাশে কাটা ঝোপ। কোনো রকমে একজন মানুষ হাঁটতে পারে, পা ছড়ে যায় কাটার খোঁচায়। তাই ধরে ঘুরপাক খেতে খেতে চলেছি তো চলেইছি। রাস্তা আর ফুরোয় না, দিগ্ভ্রম হয়ে যাচ্ছে। কেল্লার মধ্যে রাস্তা হারিয়ে গেল নাকি? না, এরকম করে আর কাহাতক চলা যায়? ভাবছি ফিরব। এমন সময় হঠাৎ সামনে প্রকাণ্ড বুরুজটাকে দেখে চমকে উঠল। কিন্তু রাস্তা এবারে একেবারেই ফুরিয়ে গেছে। অল্প একটু দূর, কিন্তু সেটুকু যাবার আর কোনো পথ নেই। পুট্টুস গাছের কাটা ঝোপে পথ বন্ধ। রক্তপাতের মায়া করলে আর চলবে না দেখছি। একটা শুকনো ডাল কুড়িয়ে নিয়ে কাটা সরাতে সরাতে চললুম। যত এগোই ঝোপ ততই ঘন হয়ে আসে। হাত পা কাপড় জামা ছিঁড়ে কুটি কুটি হয়ে গেল। ভয় হতে লাগল এইবার চোখ না যায়। প্রায় 15 মিনিট পরে হাঁচড়ে পিছড়ে কোনো রকমে বুরুজের তলায় পৌঁছানো গেল। তলাটায় প্রকাণ্ড চৌকো একটা গাঁথনি। গাছের শিকড়ে আগাগোড়া সমস্ত ফেটে চটা উঠে গেছে, কিন্তু বুরুজে উঠবার সিঁড়ি। গাছপালা ডিঙিয়ে উল্টো পিঠে গিয়ে দেখি বেশ চমৎকার একটি লোহার গোল সিঁড়ি বুরুজের চূড়ো অবধি উঠে গেছে। সিঁড়ির তলায় খানিকক্ষণ চুপ করে দাঁড়ালুম। কোথাও কোনো সারা শব্দ নেই। আশেপাশে কেউ আছে বলে মনেই হলো না। শুধু দূর থেকে একটা ক্ষীণ রান্নার গন্ধ নাকে ভেসে এলো। ওপরে তাকিয়ে দেখলুম সেদিকেও ফাঁকা। তখন আমি দু হাতে সিঁড়ি ধরে ধীরে ধীরে ওপরে উঠতে লাগলুম। সিঁড়ি বেয়ে চূড়োয় পৌঁছতে বেশি কষ্ট হলো না। একটা রেলিং দেওয়া বারান্দা ছিল। সেই বারান্দায় পৌঁছে দেখলুম সামনেই একটা ঘর, দরজা বন্ধ। দরজার দুপাশে দুটো জানলার মতো,
ডিঙি মারলে জানলার মধ্যে দিয়ে দেখা যায়। আস্তে আস্তে উঁকি মারলুম। শূন্য ঘর, কোথাও কিছু নেই। ঘরের মধ্যে একটা কাঠের দেয়াল, তার গায়ে একটা কাঠের দরজা। যদি রহস্যজনক কিছু থাকে তো সে ওই কাঠের দেয়ালের পিছনে। শূন্য ঘরের মধ্যে পা টিপে ঢুকলুম। তারপর কাঠের বেড়ায় কান রেখে ও ঘরের শব্দ শুনবার চেষ্টা করতে লাগলুম। কোনো শব্দই নেই। আমি তখন ধীরে ধীরে কাঠের দরজায় হাত দিলুম। একটু ঠেলতেই দরজা খুলে গেল। একটা তীব্র গ্যাসের আলো, চোখে ধাঁধা লেগে যায়। আলোর কাছে বসে একজন লোক হুমড়ি খেয়ে কি যেন লিখছে মনে হলো। দরজা খোলার শব্দ পেয়েছিল লোকটা, তাইতে পিছন ফিরে তাকালো। তার চেহারা দেখে আমি ভয়ে চিৎকার করে পিছিয়ে গেলুম। লোকটার চোয়ালের ওপর থেকে একটা চোখ পর্যন্ত মুখের আধখানা অংশই নেই। জায়গাটা যেন কিসের আঘাতে উড়ে গেছে। ওই বীভৎস চেহারা দেখেই আমার অন্তরাত্মা শুকিয়ে গেছে। এ কি ভূত না মানুষ? হঠাৎ লোকটা বিকট শব্দে হো হো করে হেসে উঠল। আমি মনে সাহস এনে একটা জলচৌকির ওপর বসে পড়লুম। লোকটা হেসে বললে, খেয়ে ভয় হচ্ছে নাকি? ভয়ের কি আছে? আমি কোনো জবাব দিলুম না। লোকটা তেমনি হেসে আবার বললে, এখানে কি মনে করে আসা হয়েছে? কি বিশ্রী হাসি! আমি বললুম, জায়গাটা দেখতে এসেছি। এটা কিসের ঘর? কিসের ঘর? অত সহজে জানা যাবে না। ওই চৌকিতে বসা হোক, আমি ততক্ষণ লিখে নিই। বলে আবার সেই বিশ্রী হেসে লোকটা পিছন ফিরে লিখতে লাগলো। ওর ওই হাসিটা আমার একটুও পছন্দ হচ্ছিল না। অনেকক্ষণ চুপচাপ বসে কেমন যেন ভয় ভয় করতে লাগলো। লোকটার মতলবখানা কি? বেশ অন্ধকার হয়ে গেছে। এই অন্ধকারে পথ খুঁজে স্টিমারে ফিরে যেতে হবে তো। ভাবলুম চুপিসারে সরে পড়ি। লোকটা পিছন ফিরে একমনে লিখে যাচ্ছে। আস্তে আস্তে উঠে কোনো শব্দ না করে কাঠের দরজাটা খুললুম। লোকটা কিছুই টের পেল না। দরজা ভিজিয়ে দিয়ে পা টিপে টিপে ঘর পেরিয়ে বারান্দা পেরিয়ে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ালুম। আকাশে দেখলুম চতুর্দশীর চাঁদ উঠেছে। তবু ভালো, জঙ্গলের মধ্যে অন্ধকারে হাতড়াতে হবে না। কিন্তু কি সর্বনাশ! কত উঁচুতে আমি উঠেছি! যদি নামতে যাই নির্ঘাত মাথা ঘুরে পড়ে যাব। কি ভাগ্যিস একটু পরে মাথা ঘুরুনিটা কমে দৃষ্টিটা সয়ে এলো। মনে হলো কোনো রকমে নামতে পারব। সিঁড়িতে পা বাড়াতে যাব, এমন সময় ঠং ঠং একটা শব্দে নিচের দিকে তাকিয়ে দেখি একজন লোক খরম পায়ে সিঁড়ি বেয়ে উঠছে। তার হাতে একটা খোলা ছোরা। কি সর্বনাশ! ছোরা! আর নিচে নামা হলো না। আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। এদের ব্যাপারখানা কি তা কিছুই আমার মাথায় ঢুকল না। আমি পা টিপে টিপে সেই ঘরে ফিরে গেলুম। এবার দরজা খুলতেই লোকটা দেখে ফেলল। বললে, কোথায় যাওয়া হয়েছিল? আমি জলচৌকিতে বসে আমতা আমতা করে বললুম, এইখানেই ছিলুম। লোকটা আবার সেই রকম হেসে বললে, পালানো হয় না যেন, একটু খেয়ে যেতে হবে। রহস্য আরও জটিল হয়ে এলো। কিছুই বুঝতে পারলুম না। কিন্তু সেই ছোড়া হাতে লোকটা সিঁড়ি বেয়ে খটাস খটাস করে ওপরে উঠে আসছিল। হয়তো এখনই ঘরে এসে ঢুকবে। বলতে বলতেই দরজা খুলে গেল। তার মধ্যে দিয়ে প্রবেশ করল এক মূর্তি। হাতে তার তখনও সেই ছোরাটা। চোয়াল ওড়ানো লোকটা চোখটা একটু ঠেরে তাকে বললে, একে একটু মুরগির জুস খাইয়ে দাও। কথাটা ঠাট্টা না আর কিছু না কোনো কিছুর ভয়ানক ইঙ্গিত তা বুঝতে পারলুম না। যাই হোক, ছোরাওয়ালা লোকটা দেয়াল আলমারির মধ্যে ছোরাটাকে রেখে খরম খটাস খটাস করতে করতে নেমে গেল। খানিক বাদে সে সত্যিই যখন 2 টুকরো রুটি আর 1 প্লেট মুরগির ঝোল আমার সামনে ধরে দিল, তখন আমার জিভ দিয়ে জল ঝরছে। কিন্তু ভীষণ সন্দেহ হলো এই খাবারের মধ্যে নিশ্চয়ই কোনো ওষুধ মেশানো আছে। আমি ঘোর সন্দেহে তাদের মুখের দিকে তাকাতে লাগলুম। লিখিয়ে লোকটা বলে উঠল, ভাবা হচ্ছে কি, হয়ে যাক। ঝোল সামনে নিয়ে আর কতক্ষণ বসে থাকব? লোভও তো এদিকে বেড়ে যাচ্ছে। তখন ভাবনা চিন্তা দূর করে এক নিঃশ্বাসে খাবারটা শেষ করে দিলুম। খেতে খুবই ভালো লাগলো।
একে খিদে পেয়েছিল, তার উপর গরম গরম মুরগির ঝোল, একেবারে অমৃতের মতন। বারান্দায় বেরিয়ে জল দিয়ে মুখ ধুয়ে নিলুম। ঘরে ফিরে এসে দেখলুম লোকটা ঘাড় গুজে তখনও লিখে চলেছে। ভাবলুম, এবার আমি কি করব? একটু বসে গল্প করে জানবার চেষ্টা করব লোকটি কি করেন, নাকি না ঘাটিয়ে ভালোই ভালোই নিজের পথ দেখব। মুরগির ঝোলের সঙ্গে কি খাইয়ে দিয়েছে তারই বা ঠিক কি? এমন সময় লোকটি টেবিলের ওপর কলম রেখে ঘাড় ঘুরিয়ে বললেন, এটা কিসের ঘর জিজ্ঞেস করা হচ্ছিল না? আমি বললুম, আগে হ্যাঁ, আলোর ঘর। বলে তিনি আবার কলম তুলে নিলেন। আমি ভাবলুম, এই রে, আবার লেখা শুরু হবে, এই বেলা যা পারা যায় জিজ্ঞেস করে নি। বললুম, আপনি কি করেন? আলো দেখায়। বলে তিনি ঘাড় ঘুরিয়ে সঙ্গে সঙ্গে লেখার মধ্যে নিবিষ্ট হয়ে গেলেন। আমি দেখলুম, এ তো আচ্ছা বিপদ। বুঝলুম আর কিছু জানা যাবে না। বললুম, আজকের মতো আমি তাহলে উঠি। বেশ বেশ, বড় খুশি হলুম আশায়। একা থাকি, হঠাৎ লোকজন এলে আনন্দ পাই। খড়মওয়ালাকে আদেশ দিলেন, যাও, একে পথ দেখিয়ে দাও। আমার মনের সন্দেহ তখনও যায়নি। ভাবলুম, আবার ওই ছোড়াওয়ালা লোকটাকে আমার পিছনে লাগানো কেন? তাই বললুম, আমি নিজেই পথ চিনে নিতে পারব। তিনি বললেন, কিছুতেই পারা যাবে না। এই অন্ধকার বনের মধ্যে পথ চেনা খুব শক্ত। রাস্তা সব জঙ্গলে ঢেকে গেছে। কি আর করি? আগে খড়মওয়ালা, তার পিছনে আমি লোহার ঘোরানো সিঁড়ি বেয়ে নিচে নেমে চললুম। খড়মওয়ালা খুব একটা শর্টকাটে আমাকে একেবারে গঙ্গার ধারের রাস্তায় এনে ফেলল। এই রাস্তাটা আগে জানা থাকলে বনের মধ্যে এমন কানামাছির মতো ঘুরতে হতো না। মুরগির ঝোলের মধ্যে কোনো ওষুধ ছিল কি না জানি না, আমার তো সেটা খেয়ে শরীর আগের চেয়ে আরও চাঙ্গা বোধ হতে লাগলো। খড়মওয়ালা লোকটার মধ্যেও কোনো কুমতলব দেখতে পেলুম না, কারণ সে আমায় রাস্তায় পৌঁছে দিয়েই চলে গেল। কিন্তু বুরুজের ঘরের ব্যাপারটা মনে হতে লাগলো আরও যেন রহস্যজনক। তাই দাঁড়িয়ে গেলুম। খড়মওয়ালা লোকটা ততক্ষণে পথের বাঁকে মিলিয়ে গেছে। বড় বড় ঝোপের আড়ালে বুরুজটাও এখান থেকে দেখা যায় না। অন্ধকারের মধ্যে আমি সেখানে দাঁড়িয়ে আছি। এমন সময় হঠাৎ পায়ের শব্দ পেলুম। এক ভদ্রলোক আমার দিকেই আসছেন। কি খোকা, এখানে দাঁড়িয়ে কি দেখছো? বেড়াতে এসেছিলুম, এমনি। ডায়মন্ড হারবারেই থাকো বুঝি? না, কলকাতা থেকে এসেছি আজ স্টিমারে করে। স্টিমার আজ রাতের মতো এখানেই থাকবে, তাই ঘুরতে বেরিয়েছিলুম। তাই নাকি? বেশ বেশ। তাই এখানকার আলোর ঘর দেখেছ? চলো, তোমায় দেখিয়ে দিই। আমি অবাক হয়ে ভাবলুম, এই তৃতীয় ব্যক্তিটি আবার কে? ওই রহস্যলোকের তৃতীয় বাসিন্দা নাকি? বললুম, আমি তো এইমাত্র ওখান থেকেই আসছি, তা আপনি কি ওখানে থাকেন নাকি? না না, আমিও কলকাতার লোক। ট্রেনে করে সবে এসে পৌঁছলুম। ওখানে আমার একজন পরিচিত লোক থাকেন। কে? সেই যার চোয়াল নেই? হ্যাঁ হ্যাঁ, দেখেছো তাহলে। ভারী অমায়িক লোক না? খাইয়ে দেননি তোমায়? না খাইয়ে উনি কাউকে ছাড়েন না। আমি বললুম, চোয়ালটা অমন হলো কি করে? ভদ্রলোক যুদ্ধে গিয়েছিলেন যে, বোমা লেগে মুখের ওই অংশটা উড়ে গেছে। ওর সঙ্গে একজন বাবুর্চি আছে, দেখনি? সেই ওকে মাঠ থেকে অজ্ঞান অবস্থায় তুলে নিয়ে আসে। সে না থাকলে ওর বাঁচবার কোনো আশা ছিল না। আনবার সময় বাবুর্চির পায়ে গোলার চোট লাগে, তাতে দুটো পাই ওর কেটে ফেলা হয়েছে। দেখনি, কাঠের পা। অথচ ওই কাঠের পা নিয়ে কেমন সহজ মানুষের মতো হেঁটে বেড়ায়। আমি অবাক হয়ে বললুম, কাঠের পা? আমি যে ভাবছিলাম খড়ম। তা ওর হাতে প্রকাণ্ড একটা ছোরা ছিল কেন বলুন তো? আমি তো দেখে ভয় পেয়ে গিয়েছিলুম। ভদ্রলোক ভুরুকুচকে বললেন, ছোরা? ও, বুঝেছি। বুঝছো না? ইঁদুর ছেলে হলে হবে কি, যুদ্ধে গেছেন তো, একটু মুরগি টুরগি না হলে চলে না। তা তোমায় মুরগির ঝোল খাওয়াননি? আমি বললুম, আমি তো ওই খেয়েই আসছি। কিন্তু আলোর ঘর বললেন, লোকটি বললেন আমি আলো দেখাই। কাকে আলো দেখান? ও, এও জানো না? জাহাজকে সিগন্যাল করে আর কি, দ্বীপে কিংবা সমুদ্র তীরে যেমন থাকে। তোমার নিশ্চয় স্টিমারে ফেরবার খুব তাড়া নেই,
এই তো সবে সন্ধে, চলো না আর একবার। আমি বললুম, ভদ্রলোক কি যেন ভীষণ মন দিয়ে লিখছেন, গেলেও কে বিরক্ত করা হবে বোধহয়। জীবনের ইতিহাস, ওর নিজের জীবনের। যুদ্ধে না দেখেছেন কি, যা শুনেছেন শুনলে গায়ে কাটা দেয়। বন্দুক কাঁধে লড়াইও করেছেন, এই সবই লিখছেন। ভদ্রলোক আসলে ছিলেন কোয়ার্টার মাস্টার, রান্নাঘরের চার্জে। রান্নাঘর আর তার সব সরঞ্জাম নিয়ে ঘুরতেন সৈন্যদলের পিছনে পিছনে। তবে লড়াইও করতে হয়েছে ফ্রন্টে। কত বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল, কত অ্যাডভেঞ্চারের মধ্যে পড়েছিলেন, সব লিপিবদ্ধ করছেন। আমি একদিন এসে খানিকটা শুনে গিয়েছিল। আজকে আবার যতটা লেখা হবে শোনাবেন বলেছেন। তাই শোনবার জন্যে আমি কলকাতা থেকে এলুম। চলো না, তোমার যেমন বেড়াবার শখ, তোমার নিশ্চয়ই ভালো লাগবে। আমি বললুম, বলেন কি, এমন অ্যাডভেঞ্চারের গল্প, এ কি আর না শুনে পারি? চলুন তাহলে। আমাকে আবার ঢুকতে দেখে চোয়াল ওড়ানো ভদ্রলোক অবাক। এবার আর তাকে আগের মতো ভয়াবহ মনে হলো না, বরং মনে হলো কোনো অ্যাডভেঞ্চারের নায়ক। একে ফেরত নিয়ে এলুম আপনার লেখা শোনাবার জন্যে। কী সৌভাগ্য আমার! একজন শ্রোতা ছিলেন, দুজন হলেন। ওরে কোথায় গেলি, একে মুরগির জুস দে। ডাকতে হলো না। আমরা যখন সিঁড়ির তলায়, তখনই বাবুর্চির সঙ্গে দেখা। সে প্রায় সঙ্গে সঙ্গে 1 প্লেট ধোয়া ওঠা মুরগির জুস নিয়ে ঘরে ঢুকল। আগন্তুক ভদ্রলোকের খাওয়া হয়ে যেতেই গল্প পাঠ শুরু হয়ে গেল। নীরস ছাপার অক্ষরেই এতদিন অ্যাডভেঞ্চারের গল্প পড়ে এসেছি। এমন টাটকা সরস লেখা স্বয়ং নায়কের মুখ থেকে শুনতে শুনতে মনে হতে লাগলো যে জীবন সার্থক হয়ে গেল। সেদিন মাঝখানের খানিকটা অংশ আমাদের শুনিয়েছিলেন, সবে যেটুকু লেখা হয়েছে। সে গল্প যেমন চমৎকার, তেমনি লোভনীয়। কেবলই আমার ইচ্ছে হতে লাগলো আমিও কবে এমনি করে আমার অ্যাডভেঞ্চারের গল্প বলে লোকেদের শোনাতে পারবো। এই লেখাই শেষে অনেক দিন পরে আজব তত্ত্ব আপিস থেকে মেসোপটেমিয়ার রণাঙ্গনে বাঙালির রসুইকার নামে ছাপা হয়। পাঠ শেষ হবার পর ভদ্রলোক আর আমি বুরুজ থেকে নেমে এলুম। ভদ্রলোক বললেন, চলো, তোমার স্টিমারে পৌঁছে দিয়ে আসি। আমি বললুম, আপনি? তিনি বললেন, আমি তো রাত্রের ট্রেনে কলকাতা ফিরছি। আমি বললুম, দেখুন, আমার আর সুন্দরবনে যাবার ইচ্ছে নেই। একে তো যাত্রাভঙ্গ হয়েছে, তার উপর এমন একটা আশ্চর্য অ্যাডভেঞ্চার আজ হলো। বাড়ি গিয়ে বাবা মাকে গল্প করে বলতে ইচ্ছে করছে, পারলে লিখেও ফেলব। চলুন, বরং স্টিমার থেকে আমার সামান্য জিনিস নিয়ে আপনারই সঙ্গে কলকাতায় ফিরে যাই। ডায়মন্ড হারবার থেকে ফিরে সকলকে আমার গল্প বলতে সকলেই বললেন, হ্যাঁ, এ একটা অ্যাডভেঞ্চার হয়েছে বটে। শুনতে শুনতে কিছুদিন বেশ গর্ব অনুভব করলুম। কিন্তু তারপর হঠাৎ একদিন মনে হলো, না, এসব ভুয়ো। বাবা অ্যাডভেঞ্চারের ব্যবস্থা করে দিলেন। সব জেনে শুনে বেরিয়ে পড়লুম। একবারও গা ঢাকা দিলুম না, অনিশ্চয়ের পিছনে ছুটলুম না, লুকোচুরি খেললুম না। এ কি অ্যাডভেঞ্চার হলো? এবারে বেরোতে হবে, কাউকে না বলে, কাউকে না জানিয়ে। মনে মনে মতলব ভাজতে লাগলুম কয়েকদিন ধরে। ইতিমধ্যে আমার এক ভক্ত জুটে গিয়েছিল। আমাদের বাড়ি থেকে 6টা বাড়ি ছাড়িয়ে থাকতেন বাবার বন্ধু উকিলবাবু। আমার কীর্তিকলাপ পাড়ায় এবং বাবার বন্ধুমহলেও ছড়িয়ে পড়েছিল। সেই সব শুনে উকিলবাবুর ছেলে ববাই আমার মস্ত ভক্ত হয়ে পড়ল। ফাঁক পেলেই চলে আসতো আমাদের বাড়ি, আর জামার কোণ ধরে টানত আর বলতো, বাবুদা, অ্যাডভেঞ্চারের গল্প বলো না। আমি তাকে খুব গম্ভীরভাবে উপদেশ দিতুম, যা, এই বয়সে অ্যাডভেঞ্চারের গল্প শুনে কি করবি? করতে তো পারবি না, শুধু হাত কামড়াতে হবে। আগে বড় হ, তারপর পড়বি বড় বড় মোটা মোটা বই। যখন খুব বেশি ধরে পড়ত, তখন ববাইকে আমি আজব তত্ত্ব থেকে পড়া নানা খবর কিছুটা বাড়িয়ে কিছুটা রং চড়িয়ে শোনাতুম। আমার নিজের সত্যিকারের অ্যাডভেঞ্চারগুলোও বলতুম। ববাইয়ের বেশি ভালো লাগতো আমার অ্যাডভেঞ্চারগুলো শুনতে। হয়তো সুদূরের লোমহর্ষক কথাবলির চেয়ে ঘরের কাছের জীবন্ত গল্পগুলোর আকর্ষণ বেশি হতো। তাছাড়া জলজ্যান্ত বীরপুরুষকে সামনেই দেখা যেত, হাত দিয়ে ছোঁয়া যেত। ববাইয়ের বয়স চলছিল 7। আজব তত্ত্ব নিয়ে পড়ার ধৈর্যও তার ছিল না।
আমার মুখ থেকে শোনবারই উৎসাহ ছিল তার বেশি। যত শুনত তত বলতো, ও বাবুইদা, কবে আমি তোমার মতো বড় হব? কবে নিজে অ্যাডভেঞ্চার করতে বেরোতে পারবো? উকিলবাবুর খানিকটা ভয় ছিল। তিনি মাঝে মাঝে বাবাকে বলতেন, ও হে বংশু, তোমার পুত্রটি তো আমার পুত্রটির মস্তিষ্ক চর্বণ করছে। বাবা বলতেন, কীরকম? তোমার পুত্রই তো শুনি ন্যাওটার মতো ঘুরে বেড়ায় আমার পুত্রের পেছনে। উকিলবাবু বলতেন, ও একই কথা। ববাই ওর মাকে কি নোটিশ দিয়ে রেখেছে জানো? বাবুইদার মতো বড় হলেই ও আর বাড়িতে থাকবে না, অ্যাডভেঞ্চারে বেরোবে। দুজনের বয়সের যা তফাৎ, তাতেও এমন আশ্চর্য মিল কি করে হলো বলো তো? বাবা বলতেন, নামের মিল। ছেলেকে সামলাতে চাও তো এই বেলা ববাই বদলে অন্য নাম রাখো। উকিলবাবু বলতেন, ও বাবা, ও আমার পিতার দেওয়া নাম, ওতে হাত দেয় কে? বলে স্বর্গগত পিতার উদ্দেশ্যে একটা নমস্কার করতেন। একদিন দুপুরবেলা ছাদে বসে বসে আমার নতুন ভাবা অ্যাডভেঞ্চারটার খুঁটিনাটিগুলো মনের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে নানারকমভাবে খেলিয়ে খেলিয়ে দেখছি। এমন সময় সন্তর্পণে ববাইয়ের আবির্ভাব। আমার কাছে এসে ঘেঁষে দাঁড়িয়ে বললে, এনেছি বাবুইদা। কী এনেছিস? ওই যে তুমি যা বলেছিলে। বলে পেটের কাপড়ের তলা থেকে লম্বা লম্বা 3টে জিনিস বার করল। একটা লাল, একটা বেগুনি, একটা সবুজ, 3 টুকরো ছেঁড়া শাড়ির পার। আমার তখন মনে পড়ল ববাইয়ের লাট্টু ঘোরানো লেত্তিটা ছিঁড়ে গিয়েছিল। বলেছিলুম, ববাই, বাড়ি থেকে 3 রঙা 3 টুকরো শাড়ির পার আনিস, তোকে ময়ূরপঙ্খী লেত্তি বানিয়ে দেব, নতুন লেত্তির চেয়েও ভালো। কবে ঠিক বলেছিলুম ভুলেই গিয়েছিলুম। আমি ভুললেও ববাই ঠিক মনে রেখেছিল। বললে, সহজে কি পাওয়া যায় বাবুইদা? না মার কাছে না দিদির কাছে। যত ছেঁড়া পার সব থেকে সুতো বার করে করে কাঁথা আর সুটকেসের ঢাকার ফুল তোলা হচ্ছে। চাইলে তো দেয়ই না। পারগুলোকে গুলি পাকিয়ে কোথায় যে লুকিয়ে রাখে খুঁজেই পাই না। আজ সবাই ঘুমোলে কোনো রকমে বার করেছি জিনিসটাকে। দেখছো বাবুইদা, কি ফার্স্ট ক্লাস রং? কেমন লেত্তি হবে বলো তো? আমি খুব গম্ভীরভাবে বললুম, বাবাই, তোকে লেত্তি করে দেব যখন বলেছি নিশ্চয়ই করে দেব। কিন্তু এইমাত্র আমি কি করছিলুম বল দেখি? দেখলুম তো চুপচাপ বসে আছো আকাশের দিকে তাকিয়ে। বাইরে থেকে তাই বটে, কিন্তু ভিতরে ভিতরে 100টা নাটের মুখে 100টা বল্টু লাগানোর মতন আমার মন চটপট কাজ করে যাচ্ছিল। সে কি বাবুইদা, আমি এসে বাধা দিলুম নাকি? তুই আর জানবি কি করে? কাল যে আমি অ্যাডভেঞ্চারে বেরোচ্ছি তারই কথা ভাবছিলুম। ববাই লাফিয়ে উঠল। তার হাত থেকে পার ছেঁড়া মাটিতে পড়ে গেল। অ্যাডভেঞ্চার? কালই? আমার যে ভয়ানক যেতে ইচ্ছে করছে। তোকে তো আগেই বলেছি, তুই এখনও ছেলে মানুষ। যাই হোক, তোকে আমার সেক্রেটারি করে যাচ্ছি। ভালো করে কাজ কর, দেখবি তুইও একদিন তৈরি হয়ে যাবি। সেক্রেটারি? সে আবার কি? কি করতে হবে আমাকে বলোই না। শোন তবে বলি, আসল কথা হচ্ছে মুখ বন্ধ করে থাকা। তোকে আমি সব বলবো, তোর ইচ্ছে হবে এক্ষুনি ছুটে গিয়ে সব্বাইকে বলে দিই, বাবাকে, মাকে, তোর দলের ছেলেদের। সেক্রেটারির কিন্তু মুখ খোলবার উপায় নেই, কাউকে কিচ্ছু বলতে পাবি না, সব গোপন রাখবি। এমনি করে তুই হবি আমার সেক্রেটারি, বুঝলি? ভয়ানক শক্ত। যাই হোক, তুমি যখন বলছো বাবুইদা, করতেই হবে। আচ্ছা বেশ, শোন তাহলে যতটুকু ভেবে রেখেছি। কাল কাউকে না বলে চুপি চুপি বাড়ি থেকে বেরোবো আমি অ্যাডভেঞ্চারে। কেউ জানতে পারবে না, একমাত্র তুই ছাড়া। তারপর তারপর? ওইটুকুই ভেবেছি, তারপর আরও ভাবতে হবে। ওই যে বললে নাট বল্টু কী সব, ওইগুলো বলো না। ওইগুলোই তো ভাবছিলুম, এমন সময় তুই এসে পড়লি আর খেই হারিয়ে গেল। আচ্ছা, তাহলে লেত্তি থাক বাবুইদা, তুমি ফিরে এলে হবে। কিন্তু তখন কি আর তুমি লেত্তি করতে চাইবে? তখন তুমি কত বড় লোক। দূর, তা কেন? আমার সেক্রেটারিকে কি আমি ভুলে যাব? সেক্রেটারিকে একটা সামান্য লেত্তিও তৈরি করে দেব না? ও বাবুইদা, আমার ভীষণ যেতে ইচ্ছে করছে তোমার সঙ্গে। পাগলামি করিস নে, তুই হলি আমার সেক্রেটারি। তুই গেলে আমার গোপন কথা গোপন রাখবে কে? আচ্ছা বাবুইদা, তাই ঠিক রইল তাহলে। তুমি এখন ভাবো
আমি চললুম। যাবার আগে আরও যদি কিছু বলবার থাকে শীষ দিয়ে ডেকো, চলে আসব। এই বলে ববাই তার ছেঁড়া পার গুটিয়ে মহা উত্তেজিত হয়ে মুখটুক লাল করে ছাদ থেকে নেমে গেল। দেখে মনে হলো সেই কোনো গোপন অ্যাডভেঞ্চারে বেরোচ্ছে। ববাই চলে যাবার পর ভাবতে বসলুম, এবারকার অ্যাডভেঞ্চার কীরকম হবে তারই স্বরূপটা। কিন্তু মাথায় কিছু এলো না। ছাদ থেকে নিচে নেমে গিয়ে আলমারির মাথা থেকে আমার ছেঁড়া আটাশেটা টেনে বার করলুম। তার মধ্যে ভরা ছিল পুরনো আজব তত্ত্ব। সেগুলোকে আলমারির মাথায় রেখে আটাশেটাকে ধুলো ঝেড়ে পরিষ্কার করলুম। তারপর যে কটা জিনিস মনে হলো অ্যাডভেঞ্চারে কাজে লাগতে পারে তাদের ভরে ফেললুম বাক্সটার মধ্যে। যাত্রার ব্যবস্থা সম্পূর্ণ হয়ে গেল। শেষে আবার ভাবতে বসলুম, কিন্তু যে কে সেই কোনো প্ল্যানই মাথায় এলো না। আজব তত্ত্বে যেসব অ্যাডভেঞ্চারের কথা পড়েছি সেগুলো আমার পক্ষে অনুপযুক্ত, কারণ সাইবেরিয়া বা দক্ষিণ মেরু যাবার টাকা পাবো আমি কোথায়? আর ওইসব দূর দেশে পৌঁছতে না পারলে, আর ওইসব দেশের ভাষা না জানলে ওই রকম অ্যাডভেঞ্চার করবই বা কী করে? আমাকে করতে হবে আমারই মতো অ্যাডভেঞ্চার, কিন্তু কি করব সেটাই ভেবে পাচ্ছি না। দুর্ভাগ্যে ছাই, আর ভাবতে পারি না। সেটা নিয়ে বেরিয়ে তো পড়া যাক চুপি চুপি, তারপর অ্যাডভেঞ্চারের পথ আপনিই খোলা হয়ে যাবে। যাবার আগে সেক্রেটারিকে শুধু একবার শীষ দিয়ে জানিয়ে দিয়ে যাব যে চললুম। পরদিন সকালবেলা ভাত খাওয়া সেরে যখন দেখলুম বাড়ির সকলে যে যার তালে ব্যস্ত, আমার দিকে নজর দেবার কোনো ফুরসত নেই, সেই সময় চুপিসারে বেরিয়ে পড়লুম আমার আটাশেটা বগলের তলায় আঁকড়ে ধরে। ববাইদের বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছি দেখি ওদের বৈঠকখানা ঘরটা খোলা, সেখানে অনেক লোক, তাই আর শীষ দেওয়া হলো না। ঘুরতে ঘুরতে শিয়ালদা স্টেশন দেখলুম একটা ট্রেন বর্ধমান যাওয়ার জন্য তৈরি। টিকিট কিনে উঠে পড়লুম তাতে। ট্রেন ছেড়ে দিল। লম্বা একখানা কামরা, যাত্রীতে ভরা, বেশিরভাগই বড় বড় খালি ঝুড়ি নিয়ে চলেছে। এরা বোধহয় শিয়ালদায় এসেছিল ঝুড়ি ভরা তরকারি নিয়ে, সেই সব কলকাতার বাজারে বেচে এখন স্বগ্রামে ফিরে চলেছে। গাড়ির এক কোণে কয়েকজন ভদ্রলোক নিজেদের মধ্যে গল্পে মশগুল, অপর এক কোণে আরও কয়েকজন ভদ্রলোক জানলার বাইরের দিকে চেয়ে চুপটি করে বসে আছেন। প্রত্যেক স্টেশনে থামতে থামতে গাড়ি চলেছে, কেউ উঠছে কেউ নামছে। রোদ বেড়ে উঠতে আমার তেষ্টা পেয়ে গেল। কি একটা স্টেশন, নাম জানি না। সেখানে দেখি ডাব বিক্রি হচ্ছে। নামলুম কিনব বলে। ডাবওয়ালা যখন আমার ডাবের মুখ ছুলে দিচ্ছে তখন পিছনে চাপা অথচ উত্তেজিত স্বরে ফিসফিস কথাবার্তা। কান পেতে শুনলুম। কোনো অজুহাত শুনব না, যা বলছি করুন, এখনই গাড়ি ছেড়ে দেবে। আরে মশাই, এখন আমি বাড়ি গিয়ে ভাত খাবো। এই কামারকুণ্ডুতে আমার বাড়ি। কত বেলা হয়েছে দেখেছেন? তা হোক, শুনুন তবে, আমরা পুলিশের লোক। এই দেখুন ব্যাজ। এই কামরার প্রত্যেকের টিকিট চেক করুন, বিশেষ করে ওই পশ্চিম কোণের জানলার ধারে যে 3 জন ভদ্রবেশী লোক আছেন তারা কোথায় যাচ্ছেন চুপি চুপি আমাদের জানানো চাই। এই ছোকরা, তুমি কি শুনছো? যাও না, গাড়ি ছাড়ছে, উঠে পড়ো গাড়িতে বলে আমায় এক ধমক লাগালেন। আমি ডাব হস্তে চক্ষু বিস্ফারিত করে কথাবার্তা শুনছিলাম। আমাদের কামরায় যে 3 জন ভদ্রলোক এক কোণে বসে নিজেদের মধ্যে গল্প করছিলেন এরা তারা। কামারকুণ্ডু স্টেশনে এক অনিচ্ছুক টিকিট চেকারকে ধরেছেন তাদের কামরার প্রত্যেকের টিকিট চেক করতে উঠবার জন্যে। অনিচ্ছুক চেকার অগত্যা রাজি হলেন। আমরা উঠতেই গাড়ি ছেড়ে দিল। আমি সেই যে 3 জন যারা জানলার ধারে মুখ বাড়িয়ে বসেছিলেন, যতটা সম্ভব তাদের কাছে গিয়ে বসলুম। টিকিট চেকার একে একে সকলের টিকিট চেক করতে লাগলেন। চাষিদের অনেকেরই টিকিট ছিল না, তাদের সঙ্গে ঝগড়া হলো, দণ্ড আদায় হলো। যাদের কাছে আদায় হলো না তাদের বলা হলো সামনের স্টেশন মধুসূদনপুরে নামিয়ে দেওয়া হবে। আমি বর্ধমানের টিকিট দেখালুম। অবশেষে সেই 3 জন লোকের কাছে গেলেন চেকার। টিকিট হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বললেন, এ তো কিউলের টিকিট। আপনারা কোথায় যাচ্ছেন? কিউল? তা হাওড়া দিয়ে গেলেই পারতেন। হাওড়া দিয়ে কিউলের ভালো ভালো গাড়ি ছিল, এই গাড়ি তো বর্ধমানে গিয়েই খতম। তা হোক, আমরা গাড়ি বদলে নেব। চেকার আর কিছু বললেন না, চলে গেলেন। যারা নিজেদের পুলিশের লোক বলেছিলেন তারা সবই শুনতে পেলেন।
কাজেই চেকারকে কাছে ডেকে পাঠিয়ে অপর পক্ষের অযথা সন্দেহ বৃদ্ধি করার প্রয়োজন বোধ করলেন না। গাড়ি এসে মধুসূদনপুর থামতে চেকার যে কজন যাত্রী পয়সা দেয়নি তাদের সকলকে জোর করে নামিয়ে দিয়ে নিজেও নেমে গেলেন। বুঝলুম এইসব যাত্রীরা পরের গাড়িতে আবার বিনা টিকিটেই বর্ধমানের দিকে যাত্রা করবে, আর চেকার মশাই ডাউন গাড়িতে কামারকুণ্ডুতে ফিরে যাবেন ঠান্ডা মেরে যাওয়া ভাত বেড়ে খেতে। গাড়ি ছাড়তে দেখলুম চেকারবাবু পুলিশের লোকদের দিকে একবার চকিতে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে গেলেন। একটানা গতিতে গাড়ি চলল। আমি ভাবতে লাগলুম, কারা এরা? কাদের পিছনে পুলিশ ধাওয়া করেছে? যাচ্ছে তো আপাতত কিউল, পুলিশও কি অত দূর যাবে? তারপর আচ্ছা, ধরা যাক লোকগুলো যদিও ভদ্র পোশাকে যাচ্ছে, কোনো কুমতলবে চলেছে অথবা কোনো কুকাজ করে পালাচ্ছে। কোনটে? পুলিশ নিশ্চয় জানে অথবা সন্দেহ করে। আমায় কি বলবে না? আমি নিশ্চয় পুলিশকে কোনো না কোনো উপায়ে সাহায্য করতে পারি, কিন্তু পুলিশ আমায় বিশ্বাস করবে কি? চেনেই না তো। বাবার সঙ্গে অবশ্য একজন পুলিশ ইন্সপেক্টরের আলাপ আছে, যিনি আমায় গারদে নিয়ে গিয়ে গলা কাটার এক্সপেরিমেন্ট করেছিলেন। তার কথা বললে এদের কি আমার ওপর বিশ্বাস বাড়বে? আমায় দলে নেবেন? কে জানে, উল্টো ভালো হতে পারে। সব ভেবে ঠিক করলুম কিছুই বলবো না কাউকে, যেমন যাচ্ছি তেমনই চাই, শুধু চোখ কান খোলা রেখে। বর্ধমান এসে পৌঁছতে গাড়ি খালি হয়ে গেল। সবাই আমরা নেমে পড়লুম। দেখলুম পুলিশের বাবুদের মধ্যে দুজন বাইরে চলেছেন, একজন রয়ে গেলেন বোধহয় অপরাধীদের ওপর চোখ রাখবার জন্যে। আমি অন্য দুজনের পিছু নিলুম, যা ভেবেছিলুম তাই। এরা দেখি থার্ড ক্লাস বুকিং অফিসের দিকে গেলেন, আমিও গেলুম। 3খানা কিউল। ওদের টিকিট কেনা হয়ে যেতে আমি বললুম, 1খানা কিউল। শুনে পুলিশের লোকেরা থমকে দাঁড়ালেন। আমার টিকিট কেনা হয়ে যেতে বললেন, কোথায় যাচ্ছ এ ছোকরা? আমি বললুম, কেন কিউল? তা তো বুঝলুম, এই বর্ধমানে এলে আবার কিউল যাচ্ছ? ছেলে মানুষ, ব্যাপারখানা কি? আমি বললুম, আপনারাও তো তাই। কিউলে নিশ্চয় আপনাদের বাড়ি নয়, তাহলে বর্ধমানের টিকিট কিনতেন না। একজন বললেন, ওহে সরল, এ ছোকরা বড় ডেপো, যেরকম ফেউয়ের মতো লেগেছে, একে সরানো দরকার। সরলবাবু বললেন, দাঁড়াও যতীন, একটু বুঝে নি, বলে আমার দিকে ফিরে বললেন, তোমার নাম কি? শ্রী বাবুই সরকার। বাবার নাম কি? শ্রী বংশলোচন সরকার। বাড়ি কোথা? কলকাতা, 7 নম্বর শিবু সমাদ্দারের স্ট্রিট। যাচ্ছ কোথায়? যাচ্ছিলুম বর্ধমান, এবার যাব কিউল। কিউলে কে আছে? কেউ নেই। তবে যাচ্ছ কেন? দেখতে। কি দেখতে? আপনারা কি করেন, কেমন করে অপরাধী ধরেন। ও, তবে তুমি সব জেনেছ? ওই যে কামারকুণ্ডুতে ডাব খেতে খেতে শুনলুম, তারপর টিকিট চেকার কেমন কায়দা করে জানিয়ে দিয়ে গেল অপরাধীরা কিউলে যাচ্ছে। সরলবাবু, আমাকে দিয়ে আপনাদের কোনো কাজ হবে না? যতীনবাবু আবার ধমক দিয়ে বললেন, থামো এ ছোকরা, তুমি কেটে বড়ো তো, আমাদের কাছে বাধা সৃষ্টি করো না। সরলবাবু বললেন, দাঁড়াও যতীন, এর ওপর অতটা নির্দয় হবার দরকার নেই। আমি আরও কয়েকটা প্রশ্ন করি। আচ্ছা শুনি, বর্ধমানে তুমি যাচ্ছিলে কেন? যাচ্ছিলুম অ্যাডভেঞ্চারের খোঁজে। অ্যাডভেঞ্চার? কিসের অ্যাডভেঞ্চার? এমনি, যদি কিছু হয়। ও, বাড়ির লোকে জানে তুমি বর্ধমানে যাচ্ছ? কেউ জানে না, শুধু আমার একজন সেক্রেটারি জানে, তার নাম ববাই, বয়স 7। যতীনবাবুর আর ধৈর্য রইল না, বললেন, ওহে সরল, এ ছোকরা দারুণ ফাজিল, বিদায় করো একে, এ আমাদের ফাঁসাবে। সরলবাবু আমার কথায় প্রায় হেসে ফেলেছিলেন, বললেন, দেখো বাবুই, পুলিশের লোক হিসেবে আমাদের উচিত এখন তোমার বাবাকে টেলিগ্রাম করা যে তুমি পালিয়ে এসেছ। যাই হোক, আপাতত তা করব না, শুধু তোমার ওপর চোখ রাখব, তারপর কিউলে পৌঁছে দেখা যাবে। আর দেখো, ওই লোকগুলো যেন ঘুণাক্ষরও জানতে না পারে যে আমরা পুলিশের লোক। আমি বললুম, আমি কি ওদের একটু কাছাকাছি থাকলে আপনাদের সুবিধা হয়? যেমন ধরুন, ওরা নিজেদের মধ্যে কী বলাবলি করছে সেটা সুবিধা মতো আপনাদের জানিয়ে দিতে পারবো। না, এসব বিষয়ে তোমার ট্রেনিং নেই, তুমি চুপচাপ থেকো, তোমার কিছু করবার দরকার নেই।
শুনে আমি ক্ষুণ্ণ হলুম। বাড়ির ওপর রাগ হলো। আমাদের লেখাপড়া শেখাবার জন্যে বাড়ির লোকের এত মাথা ব্যথা, অথচ এই ট্রেনিংগুলো কেন যে দেন না বুঝি না। যতীনবাবু তখন টেলিগ্রাফ অফিসের কাছে গেলেন। সরলবাবু দাঁড়িয়ে রইলেন। দেখলুম যতীনবাবু টেলিগ্রাফ ফর্মে কী সব লিখে জানালা গলিয়ে কেরানিবাবুকে দিলেন। আমি সরলবাবুকে জিজ্ঞেস করলুম, উনি বুঝি কিউলের টেলিগ্রাম করছেন পুলিশ মোতায়েন করতে? ওইখানেই ওদের অ্যারেস্ট করবেন? সরলবাবু আমার দিকে অবাক হয়ে চেয়ে বললেন, তোমার সাংঘাতিক বুদ্ধি তো। না, বড় হয়ে নির্ঘাত তুমি পুলিশ অফিসার হবে। আমি বললুম, না সরলবাবু, আমি হতে চাই অ্যাডভেঞ্চারার, তাতে আরও বেশি বুদ্ধির দরকার। যতীনবাবু টেলিগ্রাম পাঠিয়ে ফিরে এলেন। আমরা আবার প্ল্যাটফর্মে ফিরে গেলুম। সেখানে দেখলুম মালপত্র নিয়ে অপরাধী 3 জন গাড়ির জন্য অপেক্ষা করছে। একটু দূরে তৃতীয় পুলিশের ব্যক্তি তাদের উপর লক্ষ্য রেখেছেন। ঘণ্টাখানেকের মধ্যেই কিউলের গাড়ি এসে গেল। হাওড়া থেকে আসছে। কি ভিড়! প্রত্যেক কামরাতেই লোক ঠাসা। আমরা লক্ষ্য রেখেছিলাম সেই 3 জন লোক কোথায় ওঠে। একটা 3rd ক্লাস কামরা থেকে 5-7 জন লোক নেমে যাচ্ছিল। তারা সেই দরজার দিকে ছুটল। আমরাও ছুটলুম। 3 জনের প্রত্যেকের দুহাতে কিছু কিছু করে মাল, টিনের সুটকেস, লোহার বাক্স, পুটলি বিছানা। একজনের হাতে একটা চামড়ার আটাশে, ঠিক আমারটির মতো, একই সাইজ, একই রং। আমারটা শুধু পুরনো ও ময়লা, ওটা পুরনো, ময়লা এবং পোকায় খাওয়া। কেন জানি না আমার মনে হলো পুলিশ তো আমায় কিছুই করতে দিচ্ছে না, নিজে থেকে অন্তত আমি একটা কাজ করব। কোনো এক সুযোগে আমার আটাশেটার সঙ্গে ওদের আটাশেটা বদলে ফেলব। দেখা যাক, তার ফলে যদি কিছু ঘটে যায়। এই মনে করে আমি ওদের সামনের বেঞ্চটায় বসলুম। ট্রেন ছেড়ে দিল। অনেক দূর যাবে এবার এ গাড়ি। ভোর 4টের সময় পৌঁছবে কিউল। সামনে সারা রাত। গাড়ির ঝাঁকুনিতে আমার মাথা নড়ছে, আর আমি ক্রমাগত ভেবে চলেছি কি করে আটাশেটা বদলে ফেলা যায়। ওদের মালগুলো বাঙ্কের এক কোণে জড়ো করা, একটা পুটলির ওপর আরেকটা পুটলি, তার পাশে খাড়া করা একটা চটের থলি, তার মধ্যে থেকে মূলো শাক উকি দিচ্ছে। তার পাশে একটার ওপর একটা টিনের সুটকেস, আর তার ওপর শোয়ানো আটাশেটা। ওরা যদি একটু অন্যমনস্ক হয় কিংবা ঘুমিয়ে পড়ে, তাহলেই আমি জিনিসটাকে সরাতে পারি। দিব্যি গল্প করে যাচ্ছে 3 জনে মিলে। আমার মনে পড়ল আজব তত্ত্বে পড়া এক সাহেবের অ্যাডভেঞ্চারের কথা। ইকুয়েডরের কোন এক অজানা কোণে তিনি ধরা পড়েছিলেন দুর্বৃত্তদের হাতে। তারাও ছিল 3 জন। সাহেবকে ধরে এক বলদের গাড়িতে চাপিয়ে 10 মাইল দূরে তাদের গ্রামে নিয়ে যাচ্ছিল। উদ্দেশ্য বোধহয় সাহেবকে গ্রাম দেবতার কাছে উৎসর্গ করে সাহেবকে কাটবে, আর সাহেবের তাজা রক্তে ধুইয়ে দেবে দেবতার পা। সাহেবের পকেটে ছিল ঘুম পাড়ানো লজেন জুস। মিষ্টি খেতে দুর্বৃত্ত বন্যজাতির মানুষরা মিষ্টি খাবার নামে পাগল। সাহেবের হাত থেকে মিষ্টি নিয়ে খেয়ে যেই ঘুমিয়ে পড়ল, সাহেব অমনি তাদের ঘুমন্ত দেহ রাস্তার ধারে ফেলে দিয়ে বয়াল গাড়ি নিয়ে দিয়ে চম্পট। দুঃখ হতে লাগল ঘুম পাড়ানো লজেন জুস নিয়ে বেরোয়নি বলে। অগত্যা কখন তারা আপনি স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ে তারই জন্যে অপেক্ষা করতে হবে, তা সে যত রাতই হোক। আজকের রাতে আমার ঘুমোলে চলবে না, জেগে জেগেই যাব। চোখ বুঝতে পারি, কিন্তু এক চিলতে ফাঁক করে রাখব, যাতে দেখতে পাই সব। একটানা গতিতে গাড়ি চলেছে। গাড়ির অন্য অংশে ডিটেকটিভরা আছেন। তারা কি করছেন জানি না, হয়তো দূর থেকে অপরাধীদের ওপর চোখ রেখেছেন। পাছে মাঝের কোনো স্টেশনে তারা মালপত্র নিয়ে নেমে পড়ে। আমি মোটের ওপর পিছন ফিরে তাদের দিকে তাকাচ্ছি না, পাছে সন্দেহ করে। কিন্তু অপরাধীদের দিকে দেখতে দেখতে আমার মনে হতে লাগলো ওরা কিছু একটা আঁচ করেছে, কারণ খুব সন্তর্পণে মাঝে মাঝে তারা ডিটেকটিভদের দিকে দেখছে কেন, নিজেদের মধ্যে কথাও বলছিল যেন। বিকেল গড়িয়ে সন্ধে এলো। সন্ধ্যের একটু পরেই কিন্তু একটা ঘটনা ঘটল। একটা স্টেশন থেকে সবে ট্রেনটা বেরোতে যাবে, অমনি হৈ হৈ রব, গেল গেল, থামাও থামাও, এই রকম শব্দ। কেউ চেনও হয়তো টেনে থাকবে, কিংবা চিৎকারের শব্দ ড্রাইভারের কানে পৌঁছে থাকবে। ট্রেন থেমে গেল।
প্ল্যাটফর্মে ভীষণ চাঞ্চল্য। শোনা গেল একজন লোক নাকি কাটা পড়েছে চাকার তলায়। সবাই ঝুঁকে পড়ল দেখতে। আমার সামনের 3 জনও। 2 জন প্ল্যাটফর্মে নামল, 3য় জন দরজা ধরে উকি মেরে দেখতে লাগল। ডিটেকটিভরা তো নেমে গিয়েছিলেন। আমি মাথা ঠিক রেখেছিলুম, নজর রেখেছিলুম কে কোথায় যায়। দেখলুম এই সুযোগ। কামরা খালি হয়ে যেতেই ধীরে উঠে গিয়ে আমার আটাশের সঙ্গে ওদের আটাশে বদলে ভালো মানুষের মতো মুখ করে বসে রইলুম। কেউ কিছু জানতে পারল না। আমার কাজ হয়ে গেল। এখন ওদের কেউ কোনো কারণে যদি আমার আটাশেটা না খোলে তবেই রক্ষে। ক্রমে রাত হয়ে এলো। কোনো এক স্টেশনে একদল যাত্রী উঠল। সকলেরই ঘুম পেয়ে আসছিল। কিন্তু এই নতুন যাত্রী দলের চলাফেরা, মাল ওঠানো, সিট দখল করা ইত্যাদির সজীবতায় এবং সর্বোপরি তাদের কলকল ভাষায় কামরা মুখর হয়ে ওঠায় ঝিমলাগা যাত্রীরা আবার সজাগ হয়ে উঠল। নানা রকম কথার টুকরো কানে আসতে লাগলো বটে, কিন্তু সবসময় লক্ষ্য করছিলাম আমার সামনের 3 জন যাত্রী যেন একেবারে বোবা। বহু সময় পরে পরে ফিসফিস করে অত্যন্ত নিঃশব্দে নিজেদের মধ্যে কী যে কথা বলছিল একটুও কানে আসছিল না। মনে হচ্ছিল ওরা টের পেয়েছে যে ওদের পিছে ফেউ লেগেছে। হয়তো পালাবার মতলবই আটছিল, কে জানে। আমি তাই ঠিক করলুম আজ কিউল পৌঁছানো পর্যন্ত কিছুতেই ঘুমোবো না। ক্রমে ক্রমে যাত্রীদের বাক্যালাপ কমে এলো। কমতে কমতে শেষে একেবারে নিস্তব্ধ হয়ে গেল কামরা। শুধু হলদে রঙের ফিকে আলোয় দেখা যেতে লাগলো সারি সারি মানুষের মাথা গাড়ির দুলুনির তালে হেলছে আর দুলছে। জানলার বাইরে ঘন কৃষ্ণ অন্ধকার। তারই মধ্যে দূরে কোথা থেকে হঠাৎ এক একটা মিটমিটে আলো দেখা দিয়ে মিলিয়ে যাচ্ছে। জানলার মাথার কাছটায় সামান্য একটু ফিকে আকাশ, 2-1টা তারা, ব্যাস। এই ছাড়া আর কিছু নেই। আমি থেকে থেকে সামনের যাত্রী 3 জনের দিকে তাকাচ্ছি আর গুনছি 1, 2, 3। খেয়াল রাখছি 3 জনেই ঠিক আছে কিনা। তারপর আবার জানলার বাইরের অন্ধকারে দৃষ্টিকে ডুবিয়ে দিচ্ছি। 1, 2, 3, ফাঁক। আবার 1, 2, 3। কোথায় যেন পড়েছিলুম 1-এ 3, 3-এ 1। তার মানে কি 3ও যা একতাই? 1, 2, 3। 3 ঠেঙ্গা একটা লম্বা লোক যেন হেঁটে যাচ্ছে। সরু সরু তার 3টে পা বকের পায়ের মতো চলেছে, আর আমি গুনছি 1, 2, 3। কোনটা 1 নম্বর পা, কোনটা 2 নম্বর, 3 নম্বর গোলমাল হয়ে যাচ্ছে। প্রাণপণে চেষ্টা করছি হিসেব ঠিক রাখার। গুনে চলেছি 1, 2, 3। তারপর 3টে পাই এক হয়ে গেল। মানুষটাও মিলিয়ে গেল। শুধু জেগে রইল ঠ্যাংটা। গভীর স্বপ্নের মধ্যে আমি ঢলে পড়লুম। কতক্ষণ পরে জানি না চমকে জেগে উঠেছি। আলস্যে ভরা গা, চোখের পাতা ভারী। বুঝলুম বেশ লম্বা এক ঘুম হয়ে গেছে। প্রথমেই চোখ পড়ল সামনের 3 জন যাত্রীর ওপর। না, 3 জন অপরাধী আছে, কেউ পালায়নি, জেগে বসে আছে। তারপর আস্তে আস্তে তাদের বাঙ্কের ওপর রাখা মালের দিকে চোখ ফেরালুম। সেদিকে দেখেই আমার চক্ষু স্থির হয়ে গেল। কি সর্বনাশ! আটাশেটা যেখানে ছিল সেখানে আর নেই, কোথাও নেই। পিছনের বাঙ্কে যেখানে আমার আটাশে অর্থাৎ তাদের আটাশেটা রেখেছিলুম সেই দিকে তাকালুম। দেখলুম সেটা ঠিক আছে। তবে কি হলো? ওদেরটা গেল কোথায়? ডিটেকটিভরাও দেখলুম অকাতরে ঘুমোচ্ছেন। গাড়ির অন্য সব যাত্রীরাও কেউ ঘুমোচ্ছে, কেউ ঢুলছে। শুধু ওই 3 জন অপরাধী জাগ্রত। আমার মনে হলো কোনো এক স্টেশনে ওদের দলের কারুর হাতে আটাশিটা চালান করে দিয়েছে। অন্য মালগুলোর ওপর চোখ বুলিয়ে গেলুম। সেগুলো মনে হলো সব ঠিক আছে, শুধু ওই আটাশিটাই নেই, অদৃশ্য হয়েছে। কিন্তু আর কিছু করবার নেই। চুপচাপ বসে রইলুম। সারা ট্রেন ঢুলতে লাগল। শুধু জেগে রইল 3 জন অপরাধী আর তাদের অতন্দ্র প্রহরী আমি। তখন বোধ হয় 3টে হবে। একটা স্টেশনে গাড়ি ঢুকতেই চাওয়ালার দল জানলার বাইরে চা চা করে চিৎকার জুড়ে দিল। সেই শব্দে উঠে পড়লেন ডিটেকটিভের দল। গাড়ির প্রায় সকলেই জেগে উঠল। কোন স্টেশন এটা? কোন স্টেশন? অভয়পুর। এই চাওলা গেল কোথায়?
এই চা, দাঁড়াও। গরম আছে তো? দেখুন বাবু, ধোয়া উঠছে, মুখ পুড়ে যাবে। দাও 3 পেয়ালা। পয়সা দিন বাবু, ও গাড়িতে ডাকছে। আরে ভাই, এ গাড়ি আগে শেষ করো, আমায় দাও 2টো। ডিটেকটিভরা চা খেয়ে চাঙ্গা হয়ে বসলেন। গাড়ি ছেড়ে দিল। তারপর 1.5 ঘন্টা পরে কিউল জংশনে এসে গাড়ি ঢুকল। প্রথমেই লাফিয়ে উঠলেন ডিটেকটিভরা। সবার আগে দরজা খুলে বেরিয়ে গেলেন। কয়েকজন যাত্রী নেমে যাবার পর গামোড়া দিয়ে অপরাধীরা উঠল। তাদের মালগুলো তুলে ঝুলিয়ে নিল 2 হাতে। যেমন উঠবার সময় কুলি নেয়নি, এবারও নিলে না। আমি আটাশেটা হাতে নিয়ে চুপিসারে তাদের পিছনে পিছনে নেমে পড়লুম। প্ল্যাটফর্মে সব ব্যবস্থা ছিল। আমি একটু আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলুম কি হয়। লোকগুলির টিকিট দেখানো হয়ে যেতেই ডিটেকটিভদের একজন এগিয়ে এসে বললেন, আপনারা একটু আমার সঙ্গে এই ঘরে আসুন। বলে তাদের একটা ঘরে নিয়ে গেলেন। ঘরের মধ্যে তখনও অন্ধকার। টিমটিমে একটা তেলের আলো জ্বলছিল। লোকগুলি বিনা বাক্য ব্যয়ে ঘরে ঢুকল। পুলিশের বাবুর ব্যাজ দেখল। তারপর বিনা দ্বিধায় তাদের বাক্স, পুটলি, ব্যাগ সব একে একে খুলে দেখাতে লাগল। আমি দরজার বাইরে দাঁড়িয়ে সব দেখলুম। একদল সেপাই তৈরি ছিল। যদি কিছু গোলমাল হয়, যদি কেউ পালাতে চায়, তারা থামাবে। কিন্তু কিছুই হলো না। অপরাধীদের বাক্স থেকেও ডিটেকটিভরা যা খুঁজছিলেন তার কিছুই পেলেন না। ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। এইবার আমার পালা। ধীর পদে ঘরের মধ্যে প্রবেশ করে সেই মলিন আলোয় আটাশিটা তুলে ধরে বললুম, এইটা এবার খুলে দেখুন তো। লোক 3টের চেহারা তখন দেখবার মতো। চোখ হা হয়ে গেছে, যেন ভোজবাজি দেখছে। একজন ওরই মধ্যে লাফিয়ে উঠে ঝা করে আমার হাত থেকে আটাশিটা কেড়ে নিয়ে পালাবার চেষ্টা করল। ধাক্কা খেয়ে আমি পড়ে গেলুম। আটাশিটা ছিটকে বেরিয়ে গেল। পুলিশের সেপাইরা লাঠি হাতে দরজা আড়াল করে দাঁড়ালো। ধুলো টুলো ঝেড়ে মাটি থেকে উঠে দেখি অপরাধীদের হাতে হাতকড়া পড়ে গিয়েছে। ডিটেকটিভরা আটাশিটা খুলবার চেষ্টা করছেন। তালা ভেঙে ফেলা হলো। তালা খুলতেই দেখা গেল থরে থরে সাজানো সোনার গয়না। সরলবাবু এগিয়ে এসে আমায় 2 হাতে জড়িয়ে ধরে বললেন, তোমার বুদ্ধিতেই এটা হলো ভাই, কি করে করলে বলো তো? আমি বললুম, সে পরে বলবো, এখন বলুন, ট্রেনিং না থাকলেও পুলিশকে সাহায্য করা যায় কি না? যতীনবাবু জবাব দিলেন, বললেন, তুমি তো ভাই সেলফ ট্রেন্ড দেখছি। শুনলুম কলকাতার এক বিখ্যাত গয়নার দোকানে 2 দিন আগে এক ডাকাতি হয়। বহু গয়না লোপাট। পুলিশের খবর ছিল ডাকাতরা বিহারের লোক, মাল নিয়ে কলকাতার বাইরে পালাবে। বিহারগামী গাড়িগুলোর ওপর পুলিশ 2 দিন ধরে নজর রাখছিল। শিয়ালদা থেকে বর্ধমানে গিয়ে গাড়ি বদলে বিহারে পালাবে এই সম্ভাবনাও তারা ধর্তব্যের মধ্যে রেখেছিল। তাতেই ধরা পড়ল এই দলটা। বামাল যে ধরা পড়ল সেটা অবশ্য আমারই মস্তিষ্কের জোরে। এবারে ফেরার পালা। যতীনবাবু আমাদের বাড়ির ঠিকানায় বাবাকে টেলিগ্রাম করলেন। জানালেন কিউলে মস্ত এক ডাকাতের দলকে ধরিয়ে দিয়ে আমি পুলিশের বেজায় উপকার করেছি। আমাকে নিয়ে তারা সদল বলে পরের গাড়িতে ফিরছেন। অ্যাডভেঞ্চারে মাঝে মাঝে আমি পালাই, এটাই বাবা জানতেন। ডাকাত ধরেছি এটা জেনে কী ভাবলেন কে জানে। একটা এক্সপ্রেস গাড়িতে আমরা চড়ে বসলুম। এবার আমার হাত খালি, কারণ আমার আটাশিটা তো পথেই খোয়া গেছে। বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছিলেন। বেশ রাত হয়ে গিয়েছিল। তাহলেও ববাই জেগে বসেছিল আমাদের বৈঠকখানায় তার বাবার সঙ্গে। আমরা ঢুকতেই সবার আগে উকিলবাবু বলে উঠলেন, আমরা সেই থেকে বসে আছি ডাকাত ধরার গল্প শুনবার জন্যে, শিগগির বলুন ডিটেকটিভ বাবু। বাবা বললেন, বারে, হারানো ছেলে কত দেশ ঘুরে ঘরে এলো, একটু জিরোক, মুখে জল দিক, না হয় কালই হবে গল্প। উকিলবাবু সবেগে মাথা নেড়ে বললেন, না না, সমস্ত ঘটনা না শুনলে আমার ঘুমই হবে না। তোমার ছেলে তো ফিরেই এসে গেল বংশু, তবে আর ভাবনা কি, এখন কত জিরোবে জিরোক না। নিন ডিটেকটিভ বাবু, আরম্ভ করুন, চা আসছে। তুমিও বলো বাবুই, কি হয়েছিল? সরলবাবু, যতীনবাবু আর আমি 3 জনে মিলে তখন সবিস্তারে বলে গেলুম। সবাই মন দিয়ে শুনলেন, ববাইও। সবশেষে বাবা বললেন, সেবারের মতো এবারের অ্যাডভেঞ্চারেও পুলিশই তোমায় ধরল বাবুই। আমি বললুম, পুলিশ আমায় ধরল কীরকম? আমি তো পুলিশকে চোর ধরিয়ে দিলুম। বাবা বললেন, তুমি চোর ধরাতে পারো,
কিন্তু পুলিশ তো তোমায় ছাড়েনি, এখানে পৌঁছে দিয়ে গেল। আমি বললুম, তা বটে। ববাই যাবার আগে আমায় আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললে, বাবুইদা, আমি কিন্তু কাউকে কিছু বলিনি। আমি তার পিঠ চাপড়ে বললুম, সাবাস সেক্রেটারি,